প্রিয় দর্শক এবং শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন এই অনুষ্ঠানের ১৬তম পর্বে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হাতিয়া ওসখালী শাখার ডাচ বাংলা ব্যাংক প্রতিনিধি। চলুন বন্ধুরা, আমরা প্রথমেই সম্মানিত অতিথির সাথে পরিচিত হয়ে আসি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এবং হাতিয়া সাগরদ্বীপ রেডিও ৯৯.২ FM সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হেলাল আহমেদ, ডাচ বাংলা ব্যাংক ওসখালী নাইম প্লাজা থেকে বলছি। আমি ডাচ বাংলা ব্যাংকে ম্যানেজার হিসেবে আছি। জি, আপনারা শুরু করতে পারেন। ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের নারী, কৃষক, শ্রমজীবী মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এখন মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সহ নানান ধরনের ডিজিটাল আর্থিক সেবা ব্যবহার করছে। তবে আমরা অনেকেই নিয়মিত এসব সেবা ব্যবহার করলেও আসলে ডিজিটাল ফিন্যান্সিং সার্ভিস বা ডিজিটাল আর্থিক সেবা বলতে ঠিক কি বোঝায়, এর আওতায় কি কি সেবা অন্তর্ভুক্ত এবং এটি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করছে সে সম্পর্কে পরিষ্কার ধারণা নাও থাকতে পারে। সুতরাং আলোচনার শুরুতেই সম্মানিত অতিথি আপনার কাছে জানতে চাই, ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস বা ডিজিটাল আর্থিক সেবা বলতে ঠিক কি বোঝায়? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে সহজভাবে বলছি, ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস এবং ডিজিটাল আর্থিক সেবা হলো এমন একটি ব্যবস্থা যেখানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন ও ব্যাংকিং সেবা গ্রহণ করা যায়। আগে টাকা জমা দিতে, টাকা উত্তোলন করতে এবং টাকা পাঠাতে ব্যাংকের শাখায় যেতে হতো, কিন্তু এই প্রযুক্তির আবির্ভাবের ফলে আমরা এখন ঘরে বসে টাকা লেনদেন করতে পারি। বিভিন্ন ধরেন আমি গ্যাস বিল দিতে পারি, মোবাইলে রিচার্জ করতে পারি, তারপরে আমি চাইলে আমার আত্মীয় স্বজন নিকটস্থ কোনো ব্যক্তিকে আমি টাকা পাঠাতে পারি এবং গ্রহণও করতে পারি। সেক্ষেত্রে আমার ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় না এবং খুব সহজে মানে আমরা হাতের মুঠে এক প্রকারে বলা যায় ডিজিটাল লেনদেনের মাধ্যমে বা প্রযুক্তিগত উন্নয়নের কারণে আমরা ঘরে বসে সুন্দরভাবে এই আমরা ব্যাংকিং সেবাটা নিতে পারি। শুধু ব্যাংকিং সেবাটা না, আমি যদি বলি আপনাকে মোবাইল ব্যাংকিং, কিছু মোবাইল ব্যাংকিং বিষয়ে বলি, সেটা হচ্ছে নগদ, রকেট, তারপরে বিকাশ, তারপরে উপায় বলেন, এই ধরনের যত মোবাইল ব্যাংকিং আছে সবগুলো আমরা ঘরে বসে এটা মানে সেবাটা গ্রহণ করতে পারি, আর্থিক লেনদেনগুলো আমরা করতে পারি। যার ফলে যে নারীদের, যে আপনি বললেন যে গ্রাম অঞ্চলে যে নারীরা যে ব্যাংকিং বিষয়ে পিছিয়ে আছে, এক্ষেত্রে এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা বলেন যে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বলি আমরা, তারপরে রকেট, যেটা আমি বলছি আপনাকে, রকেট মোবাইল ব্যাংকিং, ওটাও কিন্তু ডাচ বাংলা ব্যাংকের একটা মোবাইল ব্যাংকিং সিস্টেম। তো আমরা যদি গ্রাম পর্যায়ে, এখন আপনি মানে অনলাইনে দেখলে, খুঁজলে দেখতে পাবেন যে ডাচ বাংলার এজেন্ট শাখা প্রায় 7,000 প্লাস এজেন্ট ব্যাংকিং সেবা এখনো বাংলাদেশে চলমান রয়েছে। তার মানে হচ্ছে আপনি বুঝেন 7,000 প্লাস যদি এজেন্ট ব্যাংকিং শাখা থাকে, তাহলে গ্রাম অঞ্চলের, নিম্ন গ্রাম অঞ্চল যেগুলোতে ব্যাংকিং সেবা পৌঁছাবার কথা না, কিন্তু সেই জায়গায় ডাচ বাংলা ব্যাংক দিন দিন সেবাটা পৌঁছে দিচ্ছে, সাথে রকেটটাও দিচ্ছে। যার ফলে গ্রাম অঞ্চলের নারীরা, কৃষক, শ্রমিক, শ্রমজীবী যত পর্যায়ের লোকগুলো আছে সবাই দিন দিন আমাদের এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যাংকের সাথে সংযুক্ত হতে পারতেছে আর কি। সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্তিসঙ্গত এবং তথ্যবহুল উত্তর দিয়েছেন। আপনি আসলে এজেন্ট ব্যাংক কি, সেবা কি সে সম্পর্কে বলেছেন, সেই সাথে আপনি ডিজিটাল আর্থিক সেবায় গ্রামীণ নারী ও শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনকে কিভাবে সহজ করছে সে বিষয়ে বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। সম্মানিত অতিথি, আপনার কাছে এবারে জানতে চাচ্ছি, ডিজিটাল আর্থিক সেবার ক্ষেত্রে সাধারণত কি ধরনের প্রতারণার ঘটনা ঘটে থাকে? ধন্যবাদ আপনাকে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে আমরা যত সহজে লেনদেন করতে পারি, যত সুবিধা গ্রহণ করতে পারি, তার পাশাপাশি কিছু অসুবিধাও থাকে। সবকিছুতেই আপনি একটু সার্ভিস পাবেন, সার্ভিসের ব্যাঘাত ঘটবে না, বিষয়টা এরকম না। তো আমরা যেসব সমস্যার মধ্যে পড়তেছি, তো সেটা হচ্ছে, ধরেন কেউ ফোন দিয়ে আপনাকে বললো আপনার অ্যাকাউন্টের সমস্যা, আপনি আমাকে একটু ওটিপিটা দেন, আপনার অ্যাকাউন্টটা আমি ঠিক করে দিচ্ছি। বা আপনার কেওয়াইসিতে সমস্যা আছে, আপনার অ্যাকাউন্টটা আপডেট নেই, আমরা আপডেট করে দিচ্ছি, আপনি আমাদেরকে আপনার একটা ওটিপি পাঠাচ্ছি, আপনি আমাকে দেন।
দেন এইভাবে গ্রাম অঞ্চলে, বিশেষ করে যে গ্রাম অঞ্চলে মানুষগুলো একটু সহজ সরল প্রকৃতির হয়ে থাকে, তো তারা কি করে যখন একটা, আবার তাছাড়া আমি একটু পাশাপাশি একটা কথা বলে রাখি, জি তো গ্রামের মানুষ যেহেতু সহজ সরল, আপনি যদি আপনাকে বলি যে আপনি যদি ওটিপিটা দেন আপনি এখন একটা 5,000 টাকা বোনাস পাবেন বা কোম্পানি একটা অফার দিচ্ছে, এই অফারগুলো তারা গ্রহণ করতে গিয়ে তারা তো নিম্ন আয়ের বুঝে না। মানুষ, হুম, তারা অল্প টাকায় আর অনেক বেশি আর কিছু মনে করে, তো এগুলো আর্থিক যখন লেনদেনের বিষয়টা তাদেরকে বলা হয় তখন তারা সহজ মনে ওই ওটিপিটা দিয়ে দিচ্ছে। দিচ্ছে, তো দিয়ে দেওয়ার কারণে কি হয়, আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য অন্য মানে প্রতারকের কাছে চলে যায়, মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটাও সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে চলে যায়। আচ্ছা তখন আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্ট টাকা আসছে ঠিক আছে, কিন্তু আপনি টাকাটা উঠাতে পারছেন না, বা আপনি মেসেজটা দেখছেন, দেখেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা নেই। অনেক সময় দেখেন যে টাকা টাকা আমি রাখছি অ্যাকাউন্টে, হঠাৎ উত্তোলনে একটা মেসেজ আসে টাকাটা চলে গেল। তো এটা তো ধরুন আপনা আপনি হয় নাই, বা আমি আপনি করে নাই, ভুলবশত করে নাই, এটা তো প্রতারক চক্র দ্বারা তাদের নিয়ন্ত্রণ নিয়ে গেছে। তো এই ধরনের সুযোগ লোভ লালসা থেকে যদি আমরা সচেতন হতে পারি, গ্রাহক মানে আমাদের গ্রাহক পর্যায়ে নিয়ে গ্রাম অঞ্চল সব সব জায়গায় যদি আমরা প্রচারণা করতে পারি, গ্রাহকদেরকে সচেতন করতে পারি, তাহলে এই ধরনের সমস্যা হবে বলে আমার মানে বিশ্বাস হয় আর কি। জি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনি যে কথাগুলো বলেছেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের গ্রামের সাধারণ মানুষ আশা করছি উপকৃত হবে এবং তাদের যে মোবাইল ব্যাংকিং বা যদি ব্যাংকের কোনো পাসওয়ার্ড থাকে বা জি। ওটিপি নাম্বার কেউ চাই, তাহলে তারা সেটা অন্য কারোর সাথে শেয়ার করবে না, আশা করছি জি। তারা এটি মেনে চলবে। সম্মানিত অতিথি, আপনি কি ধরনের প্রতারণার ঘটনা ঘটে সে বিষয়ে বলেছেন, সেই সাথে আপনি আরো বলেছেন যে ব্যবহারকারীরা কিভাবে এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারে সে বিষয়ে বিস্তারিত বলেছেন। অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের শ্রোতা এবং দর্শক যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন তারা অনেক বেশি উপকৃত হবেন। আপনার কাছে এবারে জানতে চাচ্ছি, ডিজিটাল আর্থিক সেবার ক্ষেত্রে প্রতারণার শিকার হলে কি করণীয় থাকবে? সুন্দর প্রশ্ন করছেন অনেক, যে প্রতারণার ক্ষেত্রে যে করণীয়, গ্রাহকের যেটা করণীয় সেটা হলো, কেউ যদি ডিজিটাল আর্থিক সেবা প্রতারণার শিকার হন বা এমন কোনো আশঙ্কা তৈরি হয়, তাহলে আতঙ্কিত না হয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে পদক্ষেপ গ্রহণ করার মধ্যে করণীয় কিছু বলি আমি, সেটা হচ্ছে যে ওনার টাকাটা তো কেউ একজন প্রতারণা করে নিয়ে গেছে, তো ওনার প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে উনি নিকটস্থ কাস্টমার কেয়ার বা ব্যাংক থেকে যদি টাকা প্রতারণা করে নিয়ে যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যাংকে যেতে হবে, গিয়ে ওনার যে লেনদেন যে করা হয়েছে ওই মেসেজটা ওনাদেরকে ইনফর্ম করতে হবে এবং অ্যাকাউন্টটা সাময়িকভাবে বন্ধ করতে হবে, এবং যে লেনদেনটা হয়েছে যে সেটা মেসেজটা স্ক্রিনশট এবং ডকুমেন্টস আকারে ওই কাস্টমার কেয়ারে ফ্রেশ করতে হবে। তখন ওরা তাদের মানে যে অ্যাকাউন্টের বিরুদ্ধে যেখানে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে ওগুলার পদক্ষেপ গ্রহণ করবে যত দ্রুত সম্ভব। ঘটনাটা যত দ্রুত সম্ভব কাস্টমার কেয়ারে ইনফর্ম করতে হবে। ইনফর্ম করার পরে তাহলে আপনার টাকাটা ফেরত হওয়ার একটা সম্ভাবনা থাকে। না হয় কিন্তু আমি দেরি হয়ে গেলে কি হয়, সেটা হচ্ছে তারা তো টাকাটা নিয়ে তাদের অ্যাকাউন্টে রাখবে না, তারা যে অ্যাকাউন্ট থেকে নিচ্ছে সেখান থেকে অন্য অ্যাকাউন্টে নিয়ে যাবে, সেখান থেকে তারা অন্য জায়গা থেকে উঠানোর সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনি টাকা নাও পেতে পারেন, কারণ এটা তো এখনকার কি বলবো আমি, এটা রেগুলার একটা ক্রাইমে পরিণত হয়েছে এটা। তো সুতরাং আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে এবং এটাতে আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হতে হবে এবং সংশ্লিষ্ট আশেপাশে যারা আছে তাদেরকে এই সমস্যা হলে কিভাবে করণীয়, কিভাবে কি করতে হয় সবাইকে উপদেশ দিতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত অতিথি। সর্বশেষ আরেকটি বিষয় জানবো, যে আপনি বলেছিলেন যে অভিযোগ করার কথা, যদি কেউ প্রতারণার শিকার হয় সেক্ষেত্রে প্রতারণার শিকার হলে কোথায় অভিযোগ করবে সে বিষয়ে যদি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি কথার ফাঁকে একটু বলছি, আপনি হয়তো খেয়াল করেন নাই। তো সেটা হচ্ছে প্রতারণার শিকার হলে, ধরুন আমি রকেট অ্যাকাউন্ট আছে আমার, তা আমি রকেট অফিসেই কমপ্লেনটা করতে হবে, বা আমি ডাচবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমার, আমি নিকটস্থ যে শাখা আছে সেখানে গিয়ে, বা আমি যেতে পারলাম না, এই যে ডিজিটাল লেনদেন যেটা আমরা বলতেছি এতক্ষণ, যেটা নিয়ে আলোচনা করলাম, ডিজিটাল অর্থ হচ্ছে আপনি বাসায় বসে এনি টাইম যে কোনো জায়গা থেকে আপনি সেবাটা গ্রহণ করতে পারবেন। তো ডাচবাংলা ব্যাংকের হেল্পলাইন হচ্ছে 16216। তো আপনি সেখানে ফোন দিলে আপনি যত প্রকার সেবা আছে, অ্যাকাউন্ট সংক্রান্ত হোক, লেনদেন সংক্রান্ত হোক, সকল তথ্য আপনি ওখান থেকে পাবেন। আপনি অ্যাকাউন্ট বন্ধ করা, অ্যাকাউন্ট চালু করা
সবকিছু ওখান থেকে পাবেন। এই জন্য বিকাশ, রকেট, নগদ যত ব্যাংকিং আছে সবার একটা নিজস্ব হেল্পলাইন আছে। আপনারা আতঙ্কিত না হয়ে সবাই এই হেল্পলাইনে ফোন দিবেন এবং আপনাদের সমস্যা বলবেন। আশা করি সবটা সমস্যার সমাধান সমাধান পেয়ে পাবেন। যাবেন। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনি অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন এবং তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করেছেন। ডিজিটাল আর্থিক সেবার নিরাপদ ব্যবহার, সম্ভাব্য ঝুঁকি, প্রতারণার বিভিন্ন কৌশল এবং প্রতিকার পাওয়ার উপায় সম্পর্কে এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে আমরা আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। রেডিও সাগরদ্বীপ 99.2 FM, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। জি, ধন্যবাদ।